সরকারের সঙ্গে আলোচনা করে নির্ধারণ হবে ভোটের তারিখ, জানালেন সিএসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। একদলীয় শাসন নয়, জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে চায় বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, এ পর্যন্ত 16 জনের প্রাণহানি, আক্রান্ত প্রায় 2000। রোগীর চাপে হাসপাতাল হিমশিম অবস্থা। চিকিৎসার যে সরঞ্জাম এবং যেই লোকবল দরকার সেটি আমি পাইনি, খুবই কম সংখ্যক, এবং ভর্তি হতেও সিরিয়ালের দরকার। ডেঙ্গু পরিস্থিতি আসলে বরগুনা জেলাতে গত 2 মাস ধরেই বিরাজমান। প্রতিদিনই ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে এবং আস্তে আস্তে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বীজ খোয়া উঠে বড় বড় গর্তে ফিরোজপুরের রায়ের কাঠি শ্রীরামকাঠি সড়কে সংস্কার না করেই 17 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদার। শ্রীরামকাঠি থেকে নিয়ে দামোদর ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা আছে এটা খুবই ভাঙ্গা, যাতায়াতের অনুপযুক্ত। রোগী যদি আমরা নিয়ে যাই, হে রোগী মেডিকেলে নিতে নিতে এমনি তারা মারা যাবে, নাইলে অসুস্থ হয়ে পড়েন। বান্দরবানের নাইক্ষংচুরি সীমান্তে বেপরোয়া চোরা কারবারিরা মিয়ানমার থেকে অবাধে আসছে গবাদি পশু, ইয়াবা। এপার থেকেও যাচ্ছে পণ্য। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা হামলা তেল আবিবের, চড়া মাসুল দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহু। এবং ক্লাব বিশ্বকাপের বড় ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিল পিএসজি। অকল্যান্ড সিটিকে 10-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বলেন, লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অফিসিয়ালি পেলে সে অনুযায়ী প্রস্তুতি নেবে কমিশন। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভোট বাক্স লুট করে নির্বাচনের জয়লাভ এখন দিবাস্বপ্ন। এদিকে নির্বাচন যখনই হোক তা সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর নির্বাচনের তারিখ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন আলোচনা। রবিবার সকালে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে তা স্বাক্ষরিত নয়, তবে নির্বাচন যখনই হোক কমিশনকে প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম। যখনই হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করলেও কারো হুকুমে বা নির্দেশনায় কমিশন কাজ করবে না বলেও জানান তিনি। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। আমরা রেফারের কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে জানিয়ে সিইসি বলেন, কেউ যদি ভোট বাক্স লুট করে কেন্দ্র দখল করে জিততে চায় তাহলে তারা দিবাস্বপ্ন দেখছে। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবাস্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। এদিকে সচিবালয় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত। নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব ছিল না, তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দূর হয়েছে, এমনটাই জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যে কোনো ইস্যুতে আলোচনা বা সংলাপ জরুরি বলেও জানান তিনি। এদিকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সহ নানা ইস্যুতে মঙ্গলবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে টানাপোড়েনের মধ্যে লন্ডনে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা শেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের আভাস মেলে। এতে বিএনপি সহ সমমনা দলগুলোতে স্বস্তি ফিরলেও সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেটা আমরা আজকে দেখেছি। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ছিল না দাবি করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। যে কোনো সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো বিষয়ে কারো কথা থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এদিকে মঙ্গলবার আরও 30টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বিএনপি এক ব্যক্তির বা একদলীয় শাসন করতে চায় না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিদের নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের রোগমুক্তির জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্রের স্বার্থে ঐক্যের ভিত্তিতে সবাইকে এগিয়ে যেতে হবে। এ সময় আগামী নির্বাচন উৎসব মুখর ও নিরপেক্ষ করতে সবাইকে অবদান রাখার আহ্বানও জানান তিনি। আমরা বলেছি এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন আমরা করতে চাই না। আমরা এদেশে কোনো সুযোগ পেলেও আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য সবাইকে এক মঞ্চে, সবাইকে একটা প্রেক্ষাপটে, একটা অবস্থানে, একটা ঐক্যে, শুধু ঐক্যের ভিত্তিতে আমাদেরকে চলা উচিত। আলংকারিকভাবে না রেখে নারীদের মেইনস্ট্রিম রাজনীতিতে আনতে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রস্তাব জানান, আসন্ন নির্বাচনে নারীদের জন্য 100টি আসন নিশ্চিতের। রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিত করার তাগিদও দেন তারা। রোববার বিকেলে এক আলোচনা সভায় উঠে আসে এমন নানা প্রস্তাব। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। নাগরিক কোয়ালিশনের আয়োজনে রোববার বিকেলে ডেইলি স্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ক আলোচনা সভা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিতের তাগিদ দেন অনেকে। উইমেন পারবে না বা উইমেনকে আরবানে রাখতে হবে, আই হাম্বলি বেগ টু ডিফার উইথ দিস ওপিনিয়ন। যখনই নারীরা দায়িত্বশীল পদে গেছে, স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতি কমেছে। পরোক্ষ ভোট বা সিলেকশন একেবারে আমার মনে হয় এখানে কেউই আমরা সেটা বলছি না, সবাই প্রত্যক্ষ ভোটের কথাই বলছি। নির্বাচনে রাজনৈতিক দল থেকে অন্তত 25% নারী প্রতিনিধি নিশ্চিতের দাবি জানান অনেকেই। স্থানীয় সরকার নির্বাচনেও আরও নারীর নেতৃত্ব নিশ্চিতের পাশাপাশি উঠে আসে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করার তাগিদও। বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে। 2025 সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি, জাতীয় সংসদে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে। বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের পার্টিসিপেশন
নারীদের সংখ্যা বাড়াতে হবে। আলোচনায় যোগ দিয়ে নারীদের জন্য সংসদে আসন 100-তে পৌঁছানোর প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বদিউল আলম মজুমদার জানান, এখনই সময় নারীদের সরাসরি ভোটে নির্বাচনে প্রতিনিধিত্ব করার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। এটাই হলো বেস্ট অপরচুনিটি। সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যে আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট। নারীরা পিছিয়ে নেই, বরং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমে ভিন্ন খাতে প্রভাবিত করতে তার বিরুদ্ধে দুবাইয়ে বাড়ি কেনা বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর। নিজ দপ্তরে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাজ্যে সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জব্দ করা সম্পদ উদ্ধারে আইনগত ব্যবস্থা নেবে সরকার। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হলেই জব্দ করা সম্পদ দেশে ফেরানো সম্ভব বলেও জানান গভর্নর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সাবা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন এমন খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর। জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা। এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। সাবেক মন্ত্রী এমপিদের বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো খুবই উৎসাহী বাংলাদেশের সাথে কাজ করতে। তারা ইভেন প্রপোজালও নিয়ে আসছে, 50 থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত তারা বিনিয়োগ করতে রাজি আছে এই অ্যাসেট রিকভারিতে। তবে যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে সম্পদ ফেরতের তেমন কোনো তৎপরতা বা অগ্রগতি নেই বলেও জানান গভর্নর। আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৫৭,৬৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ২০.৫৩%। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত শ্রেণীকৃত ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪,২০,৩34 কোটি টাকা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩,০৫,০৭৩ কোটি টাকা, যা ছিল মোট বিতরণকৃত ঋণের ১৭.৮৩%। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে খেলাপি ঋণ ৫৫,৫৮১ কোটি টাকা বেড়েছে, হার বেড়েছে ২.৭%। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ২৬.১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী ১৫ জুন পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ ২৬,১৪৯.৯৬ মিলিয়ন ডলার। আর IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২০,৮৬৩.৮০ মিলিয়ন মার্কিন ডলার। তিনি আরও জানান, এর আগে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ২৬,০৬৪.৬ মিলিয়ন ডলার। প্রথমবারের মতো ঢাকায় এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ২ সদস্য। রোববার ৪ দিনের সফরে গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা
রাবানস্কো ও অ্যানা লেরেনা ডেলগারিদো পেরেজ ঢাকা পৌঁছান। প্রায় এক যুগ ধরে গুমের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সফর অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভেন্টারি ডিফারেন্স 2013 সালের 12 মার্চ সফরের জন্য প্রথম চিঠি দিলেও সাড়া দেননি পতিত আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অনুরোধ জানালে সাড়া দেয় বাংলাদেশ। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে রামপুরা সহ বিভিন্ন স্থানে পরিচালনা করা হয় এই অভিযান। বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার সব ধরনের যানবাহন চলে তল্লাশি। মালপত্র পরীক্ষা ও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হয় যাত্রীদের। অনিয়ম পাওয়া যায় এ সময় বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের জরিমানা করা হয়। AH হিমেলের প্রতিবেদন। নিরাপত্তা জোরদার করতে রোববার রাতে রাজধানীর রামপুরা সহ গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। বিভিন্ন যানবাহনে চালানো হয় তল্লাশি, দেখা হয় প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল। এ সময় হেলমেট ও কাগজপত্র জটিলতায় বেশ কয়েকটি মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। বাস ও প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল তল্লাশি করা হয়। অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে জিজ্ঞাসা করা হয় যাত্রীদের। ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন সেনাবাহিনী। এ ধরনের অভিযানকে স্বাগত জানায় রাজধানীবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা নিরাপত্তায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা ঢাকাবাসীর। অনেক ভালো এটা ইনকোয়ারি হইলো একটা বুঝলেন, হোন্ডা অনেক তো চুরি, হোন্ডা অনেক চলে, এটা একটা ওনারা অনেক ভালো কাজ করতেছে। এটা ভালো, তো আমাদের জন্যই ভালো। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। গাড়ি কাগজপত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা ভিজিবল যে অপরাধগুলো আমরা চোখে দেখি সেইগুলোর উপরে আমরা বেশি জোরদার করতেছি। কারণ আপনারা জানেন রাত্রকালীন ব্যাপার, অনেক সময় বিভিন্ন ক্রাইম হয়ে থাকে। সেক্ষেত্রে চেকপোস্ট করলে যারা মূলত অপরাধী তারা মূলত একটু সতর্ক হয়ে যায়। যাত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আসলে আপনারা আপনাদের ভাড়া কত। লজিক্যালি একটা রুট থেকে আর একটা রুটের ভাড়া সাধারণভাবে যতটুকু থাকে তার থেকে যদি বেশি পরিমাণ একটু ডিস্টেন্স থাকে টাকার পরিমাণটা, সেক্ষেত্রে মূলত ড্রাইভার এবং সুপারভাইজারকে আমরা আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নিচ্ছি। চুরি ডাকাতি ছিনতাই রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সার্বিক নিরাপত্তায় এ ধরনের অভিযানকে অব্যাহত রাখার আহ্বান নগরবাসীর। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে রাজধানীতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে মোস্তফা মহসিন মন্টুর মরদেহ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকেল 5টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন মোস্তফা মহসিন মন্টু। বাদ এশা রাজধানীর এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় তার প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্যরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। রোববার বাদ এশা মহান মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর প্রথম জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা। জানাজা শেষে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে শূন্যতা হিসেবে দেখছেন তারা। দেশ যখন গণতন্ত্র এবং বলতে পারেন আমাদের গণতান্ত্রিক অভিজাত একটা গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নে, তখন মোস্তফা মহসিন মন্টুকে হারানোর যে শূন্যতা সেটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয়। আমরা আজকে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে শুধু হারিয়েছি, ব্যাপারটি এমন নয়, বরং বর্তমানে আমাদের দেশে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে সংগঠক কয়েকজন আমাদের মাঝে রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজনকে আমরা হারিয়েছি। এর আগে সন্ধ্যায় হাসপাতালে মরদেহ দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নীতির প্রশ্নে কোনোদিনই আপোষ করেননি মোস্তফা মহসিন মন্টু। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি।
গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। শুধু মুক্তিযুদ্ধই নয়, বরং 70-এর দশক জুড়েই স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছেন তিনি। স্বাধীনতা পরবর্তী সব গণতান্ত্রিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন এই মুক্তিযোদ্ধা। একজন সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা। সোমবার সকালে কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা মহসিন মন্টু। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনি জটিলতা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ডিএসসিসিতে জরুরি সেবা চলমান থাকলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অন্য সব কার্যক্রম। সাইফুল রিপনের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নেয়ার ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার সকাল থেকে নগর ভবনে ফের শুরু হয় অবস্থান কর্মসূচি। বেলা 11টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক হোসেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালত অবমাননা করছে বলে অভিযোগ করেন আন্দোলন মঞ্চ ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান। জনগণের সাথে প্রতারণা করার জন্য এবং শপথ ভঙ্গ করার জন্য আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তার পদত্যাগ দাবি করছি। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া ঠেকাতে সরকার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণে বাধা দিতে নানা অজুহাত খুঁজছে অভিযোগ করে ইশরাক হোসেনের সময় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন। আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে। শপথ গ্রহণের ব্যবস্থা না করা পর্যন্ত নগরবাসীর জরুরি সেবা ব্যতীত অন্য সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এনসিপির একটি বিপদগামী অংশ নির্বাচন কমিশনকে প্রভাবিত করে খারাপ নজির তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। জেলায় ইতোমধ্যে প্রায় 2000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যা দেশের মোট আক্রান্তের 25%। এ পর্যন্ত মারা গেছেন 16 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বিদ্যমান সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। রিয়াজ আহমেদ মুছার তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। স্ত্রী আর 2 বছরের ফুটফুটে কন্যাকে নিয়ে সুখের সংসার ছিল রাজনের। স্ত্রী জেরিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 27তম জন্মদিনে গেল 6 জুন না ফেরার দেশে পাড়ি জমান। 7 জুন বিবাহ বার্ষিকীতে দাফন করা হয় তাকে। অক্সিজেন দেওয়ার জন্য যখন আমরা উপরে নিয়ে যাই তখন আমাদের হয়রানি করা হয়, আবার ওরে 2-3 বারে
উপরে নিচে করার জন্য ভর্তি লাগবে, এটা লাগবে সেটা লাগবে, নিচে নামাই। তো সঠিক টাইম ওর মানে অক্সিজেনটাও দিতে পারি নাই। পরবর্তীতেও আমার এরকম কোলে বসেই আমার কোলেও চলে যায়, আমি কিচ্ছু বলতে পারি না। স্থানীয়রা জানান চলতি বছরের মতো মশার এত উপদ্রব আর কখনো দেখেননি তারা। মশা নিধনের কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে, ফলে জেলায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জেলায় এখন পর্যন্ত প্রায় 2000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 25%। মারা গেছেন অন্তত 16 জন। বরগুনা পৌরসভায় মশা নিধনের জন্য কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বরগুনা পৌরসভা যত সরকারি অনুদান আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কি করে আমরা জানি না। বরগুনা পৌরসভা জনগণের কোনো উন্নয়নমূলক কাজে আসে না। মশক নিধনের যে কার্যক্রম, কোনো কার্যক্রমই পৌরসভা পালন করছে না, চোখে পড়ছে না, খুবই দুরবস্থা। 50 শয্যার ডেঙ্গু ওয়ার্ডে গড়ে প্রতিদিন 250 জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বেড সংকটে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। অস্বাস্থ্যকর পরিবেশ আর জায়গার অভাবে বাড়ছে ভোগান্তি। এই দেখ প্যারাসিটামল ট্যাবলেট এই 6 ঘন্টা পর পর খাইয়েন, এছাড়া এখন যে কোনো একটা জিনিস পাইলাম না, সব ওষুধ বাড়ার দেখে না লাগে। নার্সিং ব্যবস্থা এগুলো ভালো না, ঔষধপাতি সব আমাদের কিনে খাইতে হয় এবং আপনার এই 8 দিন ধরে শুধু একমাত্র 1 পিস নাফাই পাইছি, এছাড়া আর কোনো ঔষধ এখান থেকে পাই নাই। এখানে বেডের দরকার, সে বেড তো নাই, এবং শিয়ারি বলেন এবং ফ্লোর বলেন সব জায়গায় কিন্তু একই অবস্থা, শুধু মানুষ আর মানুষ, রোগী আর রোগী। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন সহ নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বিদ্যমান সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পৌরসভা মশক নিধনের যে ধরনের কার্যক্রম, সকল ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের হাসপাতালের সাথে কমিউনিকেশন ভালো আছে। দিনকে দিন এটা মহামারী আকার ধারণ করতেছে এবং আমরা বর্তমানে খুব মহাবিপর্যয়ের সম্মুখীন, আমাদের সক্ষমতা বাইরে চলে গিয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে 6 জন চিকিৎসক ও 10 জন নার্স পদায়ন করেছে স্বাস্থ্য বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি শ্রীরামকাঠি সড়কের বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না হওয়ায় চলাচলের অনুপযোগী এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, সংস্কার কাজ শুরু করার আগেই বরাদ্দের টাকা উঠিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইটিসিএল। সহকর্মী জালিস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। পিরোজপুর সদর থেকে রায়েরকাঠি হয়ে শ্রীরামকাঠি এলাকা পর্যন্ত সড়ক নির্মাণ করা হয় 2001 সালে। এই সড়কের 8 কিলোমিটার অংশের এখন বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না হয় খানাখন্দে ভরা সড়কটি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, উঠে গেছে পিচ ও খোয়া, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এড়াতে বিকল্প রাস্তায় চলাচল করছেন জনসাধারণ। এতে নষ্ট হচ্ছে সময়, বাড়ছে যাতায়াত খরচ। এলাকাবাসীর অভিযোগ, 2024 সালে সড়কটি সংস্কারের প্রকল্প হাতে নেয় সরকার। কাজ শুরু হওয়ার কথা ছিল একই বছরের 6 নভেম্বর, শেষ হওয়ার কথা ছিল 2025 সালের 5 নভেম্বর। বরাদ্দ 17 কোটি 26 লাখ টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইটিসিএল কাজ না করেই সেই টাকা উঠিয়ে নেয়। দামোদর ব্রিজ থেকে শ্রীরামকাঠি পর্যন্ত আমাদের অবস্থা খুবই খারাপ। একটা রুগী যদি আমরা নিয়ে যাই, হে রুগী মেডিকেলে নিতে এমনি তারা মারা যাবে, নাইলে অসুস্থ হয়ে পড়েন। 8-10 বছর ধরে এই শ্রীরামকাঠি থেকে নিয়ে দামোদর ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা আছে, এটা খুবই ভাঙ্গা, যাতায়াতের অনুপযুক্ত। আমরা যখন সকালে রওনা দিয়ে যাই, কি কষ্ট, কি দুর্বশা, যন্ত্রণা এ নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে পৌঁছতে হয়। এই অভিযোগের সত্যতা যাচাই করতে একাধিকবার নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পিরোজপুর জেলা প্রশাসক দুর্নীতির কথা স্বীকার করে বলেন, কিভাবে আবার রাস্তাটা সংস্কার করা যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। এখানে দুর্নীতি হয়েছে মর্মে দুর্নীতি দমন কমিশন কর্তৃক উদ্ঘাটিত হয়েছে। পরবর্তী কার্যক্রম কি করণীয় হবে এবং রাস্তাগুলো কিভাবে আবার সংস্কারের আওতায় আসবে, মেরামত করা যাবে এবং নতুন রাস্তা তৈরি হবে, এই বিষয়ে সরকারের নজরে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আসলে আমরা তৎপরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। পিরোজপুর সদর উপজেলার 700 কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে। এর মধ্যে 400 কিলোমিটারই চলাচলের অনুপযোগী। নিউজ ডেস্ক, দেশ টিভি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভায় চোরাচালান দমনে কঠোর নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আগের চেয়ে বেপরোয়া হয়েছে চোরাচালানিরা। এদিকে মিয়ানমার থেকে অবৈধ পথে গরু, ইয়াবা সহ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। অন্যদিকে এপার থেকেও যাচ্ছে বিভিন্ন পণ্য। এ আদান প্রদানে হাজার কোটি টাকা অবৈধভাবে চলে যাচ্ছে দেশের বাইরে। আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2022 সালের আগস্ট থেকে মিয়ানমার অভ্যন্তরে চলছে সংঘাত। সীমান্তে এখন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য। তারা সরাসরি চোরাকারবারি মাফিয়াদের সঙ্গে যোগসাজশে বাংলাদেশের অভ্যন্তরে অর্থের বিনিময়ে গবাদি পশু, মাদক সহ অন্যান্য মালামাল পাচার করছে। মূলত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর্থিকভাবে শক্তিশালী হয়ে অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য চোরাচালানি কার্যক্রম পরিচালনা করছে বলে ধারণা সচেতন মহলের। চোরাচালানের মাধ্যমে যেটা আসতেছে গরু, ইয়াবা, এটা সরবরাহ করে এর টাকাগুলি নিয়ে এরা অস্ত্র চোরাচালান মজুত করতেছে। বাংলাদেশ থেকেও অহরহর পণ্য ওইদিকে পাচার হচ্ছে। এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন ফন্ডের মাধ্যমে টাকাগুলো পাচার হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় ব্যাপক হারে চোরাচালানির ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর বড় উদাহরণ 26 কোটি টাকায় গর্জনিয়া বাজার ইজারা। বান্দরবান সীমান্ত পার হয়ে এই বাজারের রসিদে বৈধতা দেয়া হয় চোরাই গরু আর দ্বিমুখী অবৈধ হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে। এছাড়া চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ করাতে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। লোকগুলা বর্ডার ক্রস করে যে কোনো প্রকারে আমাদের এখানে বাংলাদেশে আসতেছে, এরা কিছু ক্যাম্পে যাইতেছে, কিছু বিভিন্ন জায়গায় স্থান নিতেছে আর কি। আমাদের বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার হচ্ছে এবং মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে। মুনাফার জন্য নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে নিজের জীবনের চিন্তা না করে অর্থের পিছনে ছুটছে, যে কারণে তারা মাইন্ড বিস্ফোরিত হচ্ছে। এসব বিষয়ে বিজিবি ও পুলিশ প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুই বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছেন দাবি করে স্থানীয়রা সচেতন হলে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে মনে করছেন তারা। আমরা শুধুমাত্র জনসচেতনতাটাই নিয়ে কাজ করতে পারি। প্রতিরোধ বা ওদেরকে চ্যালেঞ্জ করা বা অভিযান, এগুলো মূলত বিজিবিটাই করেন আর কি। ওনাদের দায়িত্ব ওনারা পালন করছেন। ওনাদের যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দরকার, যেমন লজিস্টিক গাড়ি বা এরকম রিকুইজিশন করে দেয়, এটা আমরা ওনাদেরকে হেল্প করতেছি। চোরাচালান দমনে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়ায় নিয়মিত বাজার মনিটরিং এবং যৌথ অভিযাত্রিক দল গঠনের পরামর্শ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলার স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলামের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত জিতু সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় শহর জুড়ে তোলপাড় শুরু হলে জিতুকে দল থেকে বহিষ্কার করা হয়। সহকর্মী সঞ্জু রায়ের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলাম 50 বছর বয়সে সপ্তম শ্রেণী পড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে উঠে পড়ে লাগেন। বিয়ের প্রস্তাব পাঠান মেয়ের বাবার কাছে। দরিদ্র রিকশা চালক বাবার মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন, তাই মাদক ব্যবসায়ী জিতুর সঙ্গে ছোট্ট মেয়েকে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারেননি তিনি। তাই যেন কাল হলো বাবার জন্য। গেল শনিবার সকালে কাজে বের হওয়ার সময় জিতু আবারও রিকশা চালক শাকিলকে চেপে ধরে তার মেয়েকে বিয়ে করতে। ক্ষুব্ধ হয়ে জিতুকে চড় মারেন শাকিল। সঙ্গে সঙ্গে জিতুর লোকজন শাকিলকে মারধর করে জখম করে। পরে দুপুর 2টার দিকে জিতু আবারও 10-12 জনকে সাথে নিয়ে শাকিলের বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে বেধড়ক মারেন। মুমূর্ষু অবস্থায় শাকিলকে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। বুক ফাটা আহাজারিতে দোষীদের ফাঁসির দাবি জানান স্বজনরা। 6টার দিকে ওদের দলে একটা লোক আসে বলতেছে তোর ভাই তো আর নাই, তোর ভাই করে মারতে মারতে মারে ফেলে দিছে, তোর ভাই আর নাই। উনি বিএমপির লোক দেখে কি যা ইচ্ছা তাই করবে। আজকে আমার মায়ের বুক খালি হচ্ছে, এরপরে জানো ও আর কোনো মায়ের বুক খালি করতে না পারে। ওর ফাঁসি চাই,
আর ফাঁসি চাই আমরা সবাই। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সহ 2 জনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমরা অলরেডি 2 জনকে গ্রেফতার করেছি। এখানে যে ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেফতার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেফতার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি। স্বেচ্ছাসেবক দলের নেতা জিতুর বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি ও মাদক সহ 5টি মামলা চলমান আছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এরই মধ্যে জিতুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।